সে আমার জাত শত্রু, অথচ আমি তাকে বুকে টেনে নিয়েছিলাম। কত সম্মান করতাম, ভালোবাসতাম। আমার কি আমার বুকে ছুরি মারা না? এজন্য তার বুক থেকে আমি কলিজাখানা বের করে নিয়েছি। কি করেছে সে? অনেক কিছু। বল আমায়। তিতাস জবাব দিল না, মুখে কুলু পেটে শুয়ে রইল। বাকি রাতটুকু না নিজে থেকে উঠলো আর না ভোরকে উঠতে দিল। ভোর ততক্ষণে হাজারটা প্রশ্ন করে ফেলেছে, তবুও তিতাস নিরুত্তর। ওভাবেই সময় গড়ালো, ঘন্টা কাটলো, তাও তিতাস ভুলেও টু শব্দ উচ্চারণ করলো না। একটা সময় জ্বরের ঘরে শরীরের ভার রাখতে পারল না, নিজেই গড়িয়ে পড়ল বিছানার অপর পাশে। ভোর তড়িঘড়ি উঠে পানি এনে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। তিতাস এখন পুরো বেহুশ। অতঃপর বাকি রাতটুকু তিতাসে সেবা শুশ্রূষা করে পার করলো ভোর। তবে মাথায় গেঁথে গেল তিতাসের বলা কথাগুলো, মনে রয়ে গেল অবাধ কৌতূহল। সকাল 8টার দিকে তিতাস হুড়মুড় করে উঠে ওয়াশরুমে দৌড় দিল। ঝটপট ফ্রেশ হয়ে জলদি শার্ট প্যান্ট পরে দৌড়ে নিচে নামলো। এক গ্লাস জুস খেয়ে সিদ্ধ গোটা ডিম মুখে পুরে শার্টের বোতাম লাগাতে লাগাতে প্রস্থান করলো। ওর মা চেঁচিয়ে পিছু ডাকলেন, তবুও শুনল না, বরং বেরিয়ে যেতে যেতে চেঁচিয়ে উত্তর দিল, আমার হয়ে ভোরকে আই লাভ ইউ বলে দিও আম্মু। অনেক দেরি হয়ে গেছে, আমার বলতে গেলে আরো দেরি হয়ে যাবে। এ কথা বলে সে বাইক নিয়ে দ্রুত গতিতে ছুট লাগালো। কয়েক সেকেন্ডের মধ্যে চোখের আড়াল হয়ে গেল। ওর মা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেললেন। মাঝে মাঝে বুঝেন না, ডাক্তারি পড়তে পড়তে ছেলেটা পাগল হয়ে যাচ্ছে নাকি, না প্রচণ্ড মানসিক চাপে এমন ভুলভাল কথাবার্তা বলে ফেলছে, নতুবা এমন ধরনের কথা কেউ কারো মাকে বলে। ছেলের কথায় উনি কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলেন। চাচি পরোটা ভাজতে ভাজতে হেসে লুটোপুটি খাচ্ছে। ভোর এক সিঁড়িতে দাঁড়িয়ে সবটা শুনে রুমের দিকে পা বাড়ালো। তিতাস আসলে বেহায়া, মাথায় বোধ বুদ্ধিটুকুও নেই। এসব বলার মানে হয় এজন্য ছোট বয়সের কাউকে বিয়ে করতে হয় না, এরা পরিস্থিতি বুঝে না। ভোর তিতাসকে বকতে বকতে হঠাৎ তার গত রাতের কথা মনে হলো। কাল বিলম্ব না করে ঝটপট আইমানকে কল দিল। 4বারের বেলায় আইমান রিসিভ করে বলল, তুমি ঠিক আছো? হঠাৎ এত সকালে? আসলে তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছি, তাই অসময়ে কল দিলাম। আমি দুঃখিত। এই না না না, বরং আমি খুশি হয়েছি। তোমার যখন ইচ্ছে কল দিবা। আচ্ছা। আজ হসপিটালে যাবে ভোর? আমি ভেবেছি তিতাস হয়তো জোর করে আটকে রেখেছে, হসপিটালেও যেতে দিচ্ছে না। তার মানে হসপিটালের খবরও জানো না দেখছি। তিতাস এখন হসপিটালে গিয়ে নার্সদের সঙ্গে রাসলীলা চালায়, লাশ লজ্জার বালাইও নেই। ছি। ভোরের যা জানার জেনে দ্রুত কল কাটলো। অহেতুক বকার ইচ্ছে নেই তার। তাছাড়া আইমানের ব্যাপারে সম্পূর্ণ অবগত সে। ওর বাবা তাকে সবটা জানিয়েছেন। ভোর এবার চিন্তায় পড়ে গেল। আইমান দিব্যি সুস্থ আছে, সব ঠিকঠাক আছে, বরং শুয়ে বসে শয়তানি বুদ্ধি পাকাচ্ছে। তাহলে তিতাস কার কথা বলল? কে তার জাতশত্রু? উফ, এসব জটলাতে তার মাথা ঝিমঝিম করছে। এখন তিতাস না আসা অবধি কিচ্ছু জানা যাবে না। সে এবার তাড়াহুড়ো করে কোথায় গেল? তবে কি সত্যি সত্যি কারো কলিজা কুকুরকে খাওয়াতে গেল? তাছাড়া তার তো কোথাও যাওয়ার কথা না। গত রাতে খেতে বসে সেই বলেছে অনেক পড়া বাকি, সেগুলো কমপ্লিট করা লাগবে, বাজারে টাজারে যেতে পারবে না। হতে পারে বাজারে যাওয়ার ভয়ে পড়ার অজুহাত দেখিয়েছে। ফাঁকিবাজি করেও কিভাবে ইন্টার্নি অবধি এসেছে কে জানে। তখন নিচে থেকে শাশুড়ির ডাক শুনে ভোর সেদিকে পা বাড়ালো। কিছুক্ষণের জন্য ভুলেও গেল গতরাতের ভয়ঙ্কর সেই কথাটা। তিতাস কাজ সেরে ঘন্টা দুয়েক পরে শীষ বাজাতে বাজাতে বাসায় ফিরল। তার মন বেজায় খুশি। ড্রয়িং রুমে ঢুকে দেখে রোজা বসে টিভি দেখছে। এটা কেন জানি তার পছন্দ হলো না। সে বিনা বাক্যে টিভি বন্ধ করে চলে গেল। রোজা হতবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বিরক্ত হয়ে পুনরায় টিভি চালু করলো। এখন গোপাল ভাঁড়ের নতুন পর্ব হচ্ছে, তাকে দেখতেই হবে, নয়তো বুদ্ধি বাড়বে না। বড় হয়ে গোপাল ভাঁড়ের মতো বুদ্ধিমান হতে চায় সে। তারপর ছোট মিয়াকে কথায় কথায় বোকা বানিয়ে টাকা হাতাবে। সেই টাকা দিয়ে তার পা ঠিক করবে বাইরের দেশের বড় বড় ডাক্তারদের দেখিয়ে। তখন তাকে কেউ আর ল্যাংড়া বলতে পারবে না। এসব ভেবে সে হেসে টিভি দেখাতে মন দিল। তখন তিতাস পুনরায় ফিরে এসে রোজার সামনে দুটো চকলেট রেখে খা টিপি বলেই পা বাড়ালো। রোজা চকলেট পেয়ে জবাব দিল, লাভ ইউ ছোট মিয়া। তিতাসের বাবা তখন বিপরীত পাশে সোফায় বসে পেপার পড়ছিলেন। উনি ছেলের কাণ্ড কারখানা দেখেও অতি শান্তভাবে বললেন, আব্বু শুনে যাও। বাবার এমন আদুরের ডাকের কারণ তিতাসের অজানা নয়, তাই সে সেখানে দাঁড়িয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, পারবো না, এবার আগে ভিজিট তারপর চিকিৎসা। তাহলে তোর একটা সিক্রেট ভোরকে বলে দেব। বলে দেখো, তোমার ফোন নং পাবলিক টয়লেটে অ্যাঞ্জেল পুরো নামে লিখে আসবো। সে সঙ্গে নিচে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো, সুপ্রেমিকের সন্ধান চাই। আমি তোর বাবা হই বেয়াদব। তো এমন বাবা আমার দরকার নেই, আম্মুকে বলে বাবা চেঞ্জ করে আনবো আমি।
এই কথা বলে সে শীষ বাজাতে বাজাতে রুমে চলে গেল। আর ওর বাবা বসে কপাল চাপড়ালেন, মনে মনে দোয়া করলেন এমন বেয়ারা ছেলে যেন কারো ঘরে জন্ম না হয়, নয়তো বাবারা জীবনেও সুখ শান্তি পাবে না, ছেলের জ্বালাতে জ্বলে পুড়ে মরবে। তখন ভোর রান্নাঘর থেকে বেরিয়ে হাত মুছে ওনার সমস্যা জানতে চাইল। সে বাসায় আছে, তাকে বলল এতক্ষণে সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু তিতাসের বাবা বলতে পারলেন না। কোষ্ঠকাঠিন্যের কথা পুত্রবধূকে জানাতে কিঞ্চিত লজ্জাবোধ করলেন। পূর্বের মেডিসিনের খোসাটাও খুঁজে পাচ্ছেন না, নিশ্চিত তিতাসের মা ফেলে দিয়েছে। এই মা ছেলে ওনাকে আর শান্তি দিল না। অন্তত খোসাটা পেলে পাজি বেয়াদবটাকে বলতে হতো না, আর না তার ভাব দেখতে হতো। ভোর ওনাকে জিজ্ঞাসা করে উত্তর না পেয়ে আন্দাজ মতো ওষুধ লিখে দিল, সঙ্গে বলে দিল কাজ না হলে জানাতে। গ্যাস্ট্রিক বা অন্য সমস্যা হলে অনায়াসে বলে দিতেন। তাছাড়া সে শুনেছে ওনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাই গাইগুই করতে দেখে সেটা ভেবে ওষুধের নাম লিখে দিয়েছে। দেখা যাক কাজ হয় নাকি। তিতাসের বাবার সম্মতিসূচক মাথা নাড়িয়ে সেটা নিয়ে চলে গেলেন। ওষুধের নামটা উনি এবার লকারে তুলে রাখবেন, যাতে কোনোভাবে আর না হারায়। ভোর ওনাকে যেতে দেখে হেসে নিজেও গেল রুমের দিকে। তিতাস তখন শার্ট খুলে কানে ইয়ারফোন গুজে গান শুনছে আর লিখছে। সম্ভবত রাতে যেগুলো পড়েছিল সেগুলোই লিখছে। পরখ করে দেখছে মনে আছে নাকি জং ধরে পড়াগুলো মূর্ছা গেছে। না, পুরোটা লিখতে পারলো দেখে কলমখানা ছুঁড়ে মেরে উঠে দাঁড়ালো। ভাবখানা এমন সে সব পারে। তখন ঘুরতে গিয়ে ভোরের সঙ্গে ধাক্কা খেয়ে বললেন, আপনার জন্য অপেক্ষা করেছিলাম, যেটা পরে আগে আমার সঙ্গে চলুন। কোথায়? ওয়াশরুমে। ওয়াশরুমে কেন? খুব তো নিজেকে বড় বড় জব করে আমার কানের পোকা বের করে দিয়েছেন, এবার বড় হওয়ার সকল দায়িত্ব পালন করুন। কথা না পেঁচিয়ে সোজা সাপটা বল। আমাকে শ্যাম্পু করে দিবেন, চলুন। বিনিময়ে 10খানা চুমু উপহার দিব, সেগুলো আপনি নিজের কাছে গচ্ছিত রেখে লাচে লাল নীল হবেন, আর আমি 2 চোখ ভরে দেখব। চালাকি করে একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। রাতে যেগুলো বললি সে কথা কি সত্যি? কি বলেছি মনে নেই? এখন মনে করে দেন। কে এসে? সে কে আবার কি? কোন সে কে? তিতাস। আরে বাবা, মনে না পড়লে কি করব? ভোর এবার রেগে দুপা উঁচু করে তিতাসের গলা চেপে ধরল। এই ছেলে ইচ্ছে করে কথা বাড়াচ্ছে, যেন মূল টপিক এড়িয়ে যেতে পারে। তখন তিতাস হাট করে খোলা দরজার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আরে আরে বউ, দরজাটা অন্তত বন্ধ করুন, একদম লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না। ভোর এবার রাগান্বিত দৃষ্টি ছুড়ে চলেই যাচ্ছিল, কোনো কথা বলবে না সে। তখন তিতাস খপ করে তার হাত ধরল। ধীরে ধীরে ওর কাছে গিয়ে ধীর কণ্ঠে জবাব দিল, তার নাম নাহিদ হাসান। সত্যি মেরেছিস? আর সেটা স্বেচ্ছায়, সজ্ঞানে। কেন? কারণ সে ভোর চৌধুরীর অনাবৃত দেহখানা দেখে খাইশ মেটাতে চেয়েছিল। স্বাভাবিকভাবে কথাটা বলে তিতাস গ্লাস থেকে পানি খেলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে পেছনে ঘুরতেই ভোর তার গালে থাপ্পড় বসিয়ে দিল। তিতাস প্রচণ্ড অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে। মারের কারণ অজানা তার, তাছাড়া ভুল কিছু বলেওনি সে। ভোর যতটুকু জানতে চেয়েছে তাই বলেছে। তাহলে মারবে ভালো কথা, তাই বলে এত জোরে? গালটা জ্বলে যাচ্ছে। তিতাস করুণ দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার আগে আরও একটা থাপ্পড় তার বাম গালে। অতঃপর বোবার মতো দাঁড়িয়ে থাকা ছাড়া নড়লও না। যদি আবার মারে? ভোর এবার ওর দিকে তেড়ে চুল ধরে ঝাঁকিয়ে বলল, আই বেয়াদব, তোকে একটা করে প্রশ্ন করব আর তারপর তুই বলবি? তোর হুঁশে নেই কেউ কিছু জানতে চাইলে তাকে পুরো কথাটা জানাতে হয়? তোর পুরো কথা শুনতে সারা জীবন এখানে দাঁড়িয়ে থাকবো আমি? বল, তাড়াতাড়ি বলবি তুই, নয়তো দেখ তোর কি করি। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। কথাটা বলে তিতাস হো হো হেসে উঠল। ভোর আরো জোরে চুল ঝাঁকাতে ঝাঁকাতে শুনতে পেল তিতাসের মায়ের গলা। উনি নিচে থেকে কান্নারত কণ্ঠে তিতাসকে ডাকছেন। বোধহয় কিছু হয়েছে, নয়তো এভাবে তো উনি ডাকেন না। তিতাস চট করে উঠে টি শার্ট নিয়ে পড়তে পড়তে দৌড়ে নিচে গেল। ভোর তার পিছনে ছুটল। তিতাসের আম্মু কেঁদে কেঁদে ড্রাইভারকে গাড়ি বের করতে বলছেন। চাচি এবং রোজা তৈরি কোথাও যাওয়ার জন্য। ভোর ও শাশুড়িকে জিজ্ঞাসা করে জানতে পারল পিয়াসের বন্ধু মারা গেছে, ওনারা ওখানেই যাচ্ছেন। পিয়াস মারা যাওয়ার পর ওর কোনো বন্ধু আর আসতো না। একদিন হঠাৎ এই ছেলেটা এসে ওনাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কেঁদেছিল, কারণ পিয়াসকে সে খুব ভালোবাসতো। একসঙ্গে ওরা বড় হয়েছে। পিয়াসের স্কুল লাইফের বন্ধু সে। কতবার ছেলেটাকে নিজের হাতে রান্না করে খাইয়েছেন, কতবার সে ঈদে এসে সালামি নিয়ে গেছে। উনি মা, উনি বোঝেন সন্তান হারানোর ব্যথা। উনি কাঁদতে কাঁদতে এসব বলে ভোরকেও তৈরি হয়ে নিতে বললেন। তারও যাওয়া উচিত। ভোর সম্মতিসূচক মাথা নাড়িয়ে তিতাসের দিকে তাকিয়ে রুমে গেল। তবে তিতাস আজ আর কিছু বলল না, বরং নিজে ঝটপট তৈরি হয়ে সবার আগে নিচে নামলো। ওর বাবা অফিসের মিটিংয়ে ব্যস্ত, ফোনটাও সাইলেন্ট বোধ হয়, এজন্য সে মেসেজ করে জানিয়ে দিল। তারপর সকলেই গাড়িতে উঠে কুমিল্লার পথে রওনা দিল, কারণ ছেলেটার বাসা কুমিল্লা।
তিতাস গাড়ি চালাচ্ছে, ভোর তার পাশের সিটে, পেছনে মা, চাচি এবং রোজা বসে আছে। সকলের মন ভার। তিতাসের মা একটু বেশি আবেগী, উনি নীরবে কাঁদছেন। পিয়াস নেই, ওর বন্ধুদের দেখলে উনি আর কষ্ট চেপে রাখতে পারেন না, কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েন। এজন্য তিতাস ওনাদের বাসায় আসতে নিষেধ করেছে। আর পিয়াসের বন্ধুরাও বুঝে স্বাভাবিকভাবে সেটা মেনে নিয়েছে, কারণ ওনারাও ব্যাপারটা স্বচক্ষে দেখেছিল, সঙ্গে বুঝেছিল একজন মায়ের কষ্ট। তিতাস এক হাতে ড্রাইভ করে অন্য হাতে ভোর হাতের উপর হাত রাখলো। ভোর তখন নিজ ভাবনায় মগ্ন। খুব আফসোস হচ্ছে ওর। আরেকটুর জন্য তিতাস পিছলে গেল, নয়তো পুরো ঘটনাটা তখন জেনেই ছাড়তো, হোক জোর দেখিয়ে অথবা অন্য কোনো উপায়। কিন্তু হলো কই? তখন কারো স্পর্শে সে পাশ ফিরে তাকালো। তিতাসের হাতের মুঠোয় তার হাতখানা বন্দি, শক্তভাবে ধরে আছে তার হাত। অথচ তার ভাবখানা এমন যেন সে কিচ্ছু জানে না, অতীব ভদ্র ছেলে। ভোর তিতাসের মুখভঙ্গি দেখে হাতটা ছাড়ানোর বৃথা চেষ্টা করলো না, কারণ সে অবগত শক্তি প্রয়োগ করেও লাভ নেই। তিতাস কিছুতেই তার হাত ছাড়বে না। সে ভালো করে পরখ করেছে, তিতাস নিজে থেকে যে কাজ ধরে সেটা সম্পূর্ণ করে তবেই ছাড়ে, হোক সেটা হাত ধরা, জড়িয়ে ধরা অথবা ওদের বিয়ে। এই তিন কাজই সে মর্জি মতো করেছে, না কারো বারণ শুনেছে আর না মর্জি বদলিয়েছে, বরং যে বারণ করবে তার সম্মানের দফা রফা করে ছেড়েছে। রেকর্ড করা হিসাব এসব, এর চেয়ে চুপ থাকায় শ্রেয়। তাছাড়া হাত ধরেছে ধরুক, ভেঙে বা কেটে তো নিয়ে যাচ্ছে না। সে নিজে মনে মনে এসব ভেবে বাইরের দৃষ্টি নিবদ্ধ করলো। দুরন্ত গতিতে পেছনে ফেলে আসা গাছগুলোকেও দেখলো, বুনো ফুলের রং গুনলো, স্বচ্ছ আকাশে পাখিদের ওড়াউড়ি দেখে মৃদু হাসলো। আর ওকে দেখে তিতাস হাসলো, শব্দহীন অদৃশ্য সেই হাসি। বেলা গড়িয়ে তখন দুপুর 2:47। আজকে দুপুরে কারো খাওয়া হয়নি। খাওয়ার আগে দুঃসংবাদটা শুনে বেরিয়ে পড়েছে। এজন্য তিতাস ভালো মানের একটা রেস্তোরাঁর সামনে গাড়িটা দাঁড় করালো। এখানে সে আগেও এসেছে, খেয়েছেও। খাবার মোটামুটি ভালোই। তাছাড়া ওর মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ওষুধ খাওয়া দরকার, নয়তো দাঁড়িয়ে থাকাও দুষ্কর হয়ে যাবে। তারপর সে নিজে পেট পুড়ে খেয়ে বাকিদেরও খেতে বাধ্য করলো। আপনজনদের মৃত্যু খবর শুনে গলা দিয়ে খাবার নামবে না, তবুও সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হলে এনার্জি প্রয়োজন, নয়তো এত জার্নি করে গিয়ে ওরাই অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া ওর মা কয়েকদিন হলো হসপিটাল থেকে ফিরেছে, আর এখনই অনিয়ম করা ঠিক হবে না। ছোট্ট রোজাও ক্ষুধা সহ্য করতে পারে না, লজ্জায় মুখে কিছু না বললেও কেঁদে দিবে। এটা ওর পুরনো অভ্যাস। তারপর তিতাস সবাইকে গাড়িতে বসিয়ে ওর ওষুধ খেয়ে কিছু শুকনো খাবার সঙ্গে নিয়ে নিল। গাড়ির দরজা খুলে বসতে গিয়ে দেখে ড্রাইভিং সিটে ভোর বসে আছে। ওর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে কৃতজ্ঞতার দৃষ্টি মেলে বিপরীত পাশে গিয়ে বসলো। তারপর শরীরটা এলিয়ে মাথা ঠেকিয়ে দিল সিটে। ওর চোখ জোড়া খুলে রাখা দায় হয়ে যাচ্ছে। এখন 10 মিনিট চোখ বন্ধ করে বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। ভোর আপন মনে গাড়ি ড্রাইভ করছে, তবে মনে মনে তার নানান ভাবনা, চোখে একরাশ কৌতূহল। এরপর যথাসময় ওরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো। একটু গ্রামের ভেতরে বাড়িটা, এজন্য জিজ্ঞাসা করতে করতে আসতে সময় লেগে গেছে। বাড়ি ভর্তি মানুষ, চারিদিকে আপনজনের কান্নার আহাজারি। তিতাসের মা চাচি ভেতরে ঢুকে গেলেন। ভোর আর তিতাস গাড়িটা পার্ক করে বড় উঠানে দাঁড়িয়ে আছে। এখানে পুলিশও দেখা যাচ্ছে, হয়তো কেবল আসলো। গ্রামের মানুষজন পুলিশকে দেখে একটু দূরে গিয়েই দাঁড়ালো। তখন দুজন পুলিশ একটা ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন। পাশের পুলিশটি সেগুলো লিখতে লাগলেন, হয়তো তদন্তের স্বার্থে। ভোর যখন এক পা বাড়াবে তখন পুলিশ ছেলেটাকে জিজ্ঞাসা করে বসলো। ছেলেটার নাম কি? নাহিদ হাসান। আপনি নাহিদের কে হন? চাচা, নাহিদের কি স্বাভাবিক মৃত্যু? না, কেউ তার কলিজা বের করে নিয়েছে। সঙ্গে সঙ্গে ভোরের পা জোড়া থেমে গেল। সে ঘাটটা ঘুরিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে তিতাসের দিকে তাকালো। তিতাসের দৃষ্টি তখন তার দিকে, নিবদ্ধ ঠোঁটে কুটিল হাসি। সে যেন জানতো ভোর বিস্মিত দৃষ্টিতে তার দিকেই তাকাবে। ভোরকে তাকাতে দেখে তিতাস শার্টের কলার কিঞ্চিত পেছনে ঠেলে দিল। সে অদ্ভুত চাহনিতে তাকিয়ে এখনো হেসেই যাচ্ছে, আর সেই চাহনি যেন ভোরকে চিৎকার করে বলছে, ইয়েস আই অ্যাম। তিতাসের শান্ত কণ্ঠে বলা কথাটা শুনে ভোর আর নিজেকে সামলাতে পারল না। শরীর কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়ল। ওর মনে হচ্ছিল তিতাস মজা করছে, নয়তো জ্বরের ঘরে ভুলভাল বকছে। কিন্তু না, সবটা সত্যি। সত্যি সত্যি সে মানুষ মেরেছে, তাও নৃশংসভাবে। এর দ্বারা স্পষ্ট হয়েছে নাহিদ এমন কিছুতে জড়িত যার জন্য তিতাসে পদক্ষেপ নিয়েছে, নতুবা সে বা এমন করতে যাবে। তিতাস প্রাণবন্ত ও চঞ্চল হলেও বিবেকহীন নয়। এ কারণে অনেকের কাছে প্রিয় ব্যক্তি সে। এখন খুঁজে বের করতে হবে কেন এমনটা করেছে সে। ভোর ঠান্ডা মস্তিষ্কে কিছু ভেবে নাহিদের বাসায় প্রবেশ করলো। নাহিদের মা ছেলের খাটিয়ার পাশে বসে চিৎকার করে কাঁদছেন। কেউ যেন ওনার কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। সন্তানটা তার বাবা মায়ের কলিজায় হয়। এই জন্যে বুঝি সন্তানের কিছু হলে বাবা মা এতটা ব্যথিত হয়, ছটফট করে। ভোর তার দৃষ্টি সরিয়ে নাহিদের লাশের দিকে তাকালো। রক্তশূন্য দেহখানা সাদা কাপড়ে মোড়ানো। সে পূর্বের নাহিদ নেই, তার নামকরণ হচ্ছে লাশ নামে।
ভোর এখানে আসার পরে কানাঘুষা শুনেছে। তার শরীরে কোনো আঘাত নেই, শুধু কলিজা বের করে নিয়েছে। না জানি কোন পাষণ্ডই কাজ করেছে, শুধুমাত্র ভোর জানে কে কাজটা করেছে। আর করে সে নিজেও দেখতে এসেছে কতটা নির্দয় হলে কেউ এমন কাজ করতে পারে। তবে এর হিসাব তাকে দিতেই হবে। ভোর আরেকটু এগিয়ে দেখে পিয়াসের বাকি বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে বসে নীরবে অশ্রু ঝরাচ্ছে। প্রিয় বন্ধুর শোকে তারা কাতর। এখানে সবাই আছে, শুধু পিয়াস আর নাহিদ অনুপস্থিত। ওরা আর ফিরবে না, আড্ডাও দিবে না, আর না হবে মজা মাস্তি ট্যুর। আর ভোর এদের সবাইকে চিনে। বিয়ের আসরে পিয়াস ওদের সবার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিয়েছিল। কত মজা করেছিল সেদিন, ঠাট্টার ভিড়ে লজ্জায় গুটিয়েও ফেলেছিল নিজেকে। অথচ আজ সব এলোমেলো অগোছালো। পিয়াস নেই, তার সঙ্গে এখন স্বস্তিও বিলীন। ওর বন্ধুদের মন ভালো নেই, আর আগ বাড়িয়ে কিছু বলতে যাওয়ার অবস্থাও তার নেই। মূলত তিতাস সেই অবস্থায় রাখেনি। এসব ভেবে যখন বাইরের দিকে পা বাড়াবে, তখন এক পুরুষালী কণ্ঠে একজন বলে উঠল, দাঁড়ান ভাবি, আপনার সঙ্গে আমার কথা আছে। এই কথা শুনে ভোর পেছনে ফিরে দেখে পিয়াসের আরেক বন্ধু শাওন দাঁড়িয়ে। এখানে কেউ নেই, বাকিরা নিজ নিজ স্থানে বসে। তাই ভোর সালাম দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কি বলবে বুঝতে পারছে না সে। শাওন তখন দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে গলার স্বর নামিয়ে বলল, তিতাসকে বোঝান ভাবি, ছেলেটা যা শুরু করেছে এমন চলতে থাকলে আমিও তাকে বাঁচাতে পারবো না। তিতাস রাগের বসে নাহিদকে এত নিষ্ঠুরভাবে মেরেছে। কেউ জানুক বা না জানুক, আমি জানি নাহিদ পিয়াসের সঙ্গে অন্যায় করেছে। তার আবদার ছিল নোংরা মন মানসিকতার। তার মানে এই না তিতাস তাকে মেরে ফেলবে। পাপের আরও অনেক সমাধান আছে। ছেলেটা জেদ ধরে ইচ্ছে করে ক্যারিয়ার নষ্ট করছে। স্বেচ্ছায় অপরাধীর তকমা শরীরে ল্যাপটাতে চাচ্ছে। এমন করলে কিভাবে হবে? সে না ভাবছে নিজের কথা, আর না তার বাবা মায়ের। আপনার কথা না হয় বাদই দিলাম, তিতাসের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। প্লিজ তাকে বোঝান ভাবি। নাহিদ পিয়াসের সঙ্গে কি অন্যায় করেছে? আপনাদের বিয়ের দিনরা। ঠিক তখন তিতাস দুই পকেটে হাত গুজে শাওনের মুখোমুখি দাঁড়ালো। চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর ঠোঁটের কোণে ফিচেল হাসি। শাওন থেমে গেল। বাকি কথাটুকু শোনার জন্য ভোর উতলা হয়ে শাওনকে পুনরায় জিজ্ঞাসা করলো, বলুন ভাইয়া, প্লিজ বলুন। এত লুকোচুরি আর ভালো লাগছে না। আমি নিজেও স্বস্তি পাচ্ছি না। বিয়ের দিন আসলে কি ঘটেছিল বলুন, আমি জানতে চাই। আসলে আপনাদের জন্য সাজানো ফুলের বিছানায়। তিতাস এবার শাওনের দিকে তাকিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ না জানাতে। সেটা দেখে ভোর প্রচণ্ড রেগে গেল। তিতাসকে সরিয়ে শাওনকে অনুরোধ করতে লাগলো সত্যিটা জানানোর। তখন জানাজার জন্য পুরুষদের একত্রিত হওয়া তারা দিলেন নাহিদের চাচা। একে একে অনেকেই এগিয়ে যাচ্ছেন কবরস্থানের দিকে। শাওন হতাশার শ্বাস ফেলে কথা না বাড়িয়ে স্থান ত্যাগ করলো। ভোরের হাঁকডাক শুনে অগ্রাহ্য করলো অতি সন্তর্পণে। বাসাভর্তি মানুষের কান্নার রোলও বেড়ে গেল। সকলে মায়া কাটিয়ে নাহিদকে নিয়ে যাওয়া হলো কবরস্থানের দ্বারে। তিতাসর আম্মুর দিকে তাকিয়ে আছে। উনি এমনভাবে কাঁদছেন যেন পিয়াসের পরে আজ তিতাসই মারা গেছে। অথচ জানতেও পারলেন না যার লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছেন ওনার ছোট ছেলেটাই এসবের জন্য দায়ী। যদিও ওনার কান্নার কারণ আছে, হয়তো পুরনো তিক্ত ব্যথা জাগ্রত হয়েছে। কষ্টেরা দলবদ্ধ হয়ে বুকে চেপে বসেছে। উনি মা, এই দিন ওনাকেও দেখতে হয়েছে, নীরবে সহ্য করে নিতে হয়েছে। আর মা হয়ে সন্তানের মৃত মুখ দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে বোধহয় হার মানায়, যেটা উনি বেশ গভীরভাবে উপলব্ধি করেছেন। ধীরে ধীরে বাসা ফাঁকা হতে দেখে ভোর গিয়ে গাড়িতে উঠে বসলো। ওরকে দেখে তিতাসও বসলো। তারপর দুজনে গাড়ি নিয়ে ছুটলো অজানা পথের বাঁকে। নীরবতাকে সঙ্গী করে মৌনতা চলল দুজনার মাঝে। গ্রামের মেঠো পথ দিয়ে দুরন্ত গতিতে চলছে তাদের শুভ্র রঙের গাড়িটি। ভোর খুব ভেবেচিন্তে বেরিয়ে এসেছে। সে ভেবে পাচ্ছে না এটাই কি তার চেনা তিতাস, যাকে সে ইচ্ছে মতো পচাতো, রাগাতো, হাসাতো। আজ কেন তাকে এত অচেনা লাগছে? মনে হচ্ছে তিতাস অপরিচিত, যাকে সে কখনোই চিনত না, জানত না। তিতাস পাশের সিটে বসে মনের সুখে শীষ বাজাচ্ছে। বউ ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা তার কাছে বেশ লাগছে, কেমন বর্বর অনুভূতি হচ্ছে তার। ভোর অনেক দূরে গিয়ে একটা বিলের পাশে গাড়িটা দাঁড় করালো। জায়গাটা খুব নির্জন, তবে বাতাস দেহ ও মন জুড়িয়ে দিচ্ছে। ভোর বেরিয়ে বিলের ধারে গিয়ে বসলো। তিতাসও এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে ওর শরীর ঘেঁষে বসে মুখ ভর্তি হাসি নিয়ে বলল, বাহ, জায়গাটা দারুণ তো। প্রেম করার জন্য একদম পারফেক্ট। এই, আমরা এখানে প্রেম করতে এসেছি। তোকে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে পুরো ঘটনাটা আমাকে বলবি, নয়তো আজ ভোরকে চিরতরে হারাবি। হারাতে দিলে তো হারাবেন। আমার জীবন নিয়ে খেলার কোনো অধিকার তো নেই, তাই ভেবে চিন্তে জবাব দে। এরপর হয়তো তোর সঙ্গে দেখাও হবে না, কথা তো দূরে থাক। আপনার জীবন নিয়ে খেলছি না ভোর, আমি সবসময় আপনাকে বাঁচাতে চাচ্ছি। ভোর এবার তিতাসের চোখে চোখ রেখে অতি শান্ত কণ্ঠে বলেছিল, এটাকে বাঁচানো বলে?
কিভাবে বলে? তুই বোঝা আমাকে, বোঝা। একজন মরে গিয়ে আমাকে আদমরা করে গিয়েছে, পুনরায় বিয়ে করে তুই আমাকে একেবারেই মারতে চাচ্ছিস। প্রতিনিয়ত মানসিক চাপ সৃষ্টি করছিস, একটার পর একটা মিথ্যা সাজিয়ে বানোয়াট গল্প শোনাচ্ছিস। সংসার করবি না বলেই এমন রূপ দেখাচ্ছিস। এখন ভালো লাগছে না আমায়, নাকি বয়সে বড় বিধায় মহত্ব জাহির করা শেষে এখন ঘাট থেকে নামাতে চাচ্ছিস? বল, জবাব দে। বাল, আবারও সে একই কথা। বলেছেন এমন কথা না বলতে। তিতাসের জবাবে ভোর রেগে গেল, নিজেকে সামলে দমিয়ে রাখতে ব্যর্থ হলো। তার রাগের মাত্রা এখন অত্যাধিক, ঠিক মণিহারা ফণির ন্যায় ফসফস করছে সে, যেন এক্ষুনি দংশন করলো বলে, যেটা তিতাসকে খুব মজা দিচ্ছে। তিতাস এমন সিরিয়াস মুহূর্তে হেসে তার ফর্সা গালে চুমু আঁকলো, তারপর ভোরের নাকটা আলতো করে টেনে বলল, সিনিয়র বৌদের এত রাখতে নেই। কেন জানেন? কারণ বৌদের রাগ দেখে জুনিয়র বড়রা কাজের তাল হারায়, তারা বউয়ের প্রতি পুনরায় প্রেমে পড়ে, মুগ্ধ হয়। যেমন এই আমিও পূর্বে হয়েছে, এখনো হচ্ছে। আম্মুদের নিয়ে বাসায় ফিরে যাস। আমি আমার পথ বেছে নিলাম। বেশি অপেক্ষা করাবো না, যত দ্রুত সম্ভব তালাকনামা পাঠিয়ে দেব। এই কথা বলেই ভোর চলে যেতে উদ্যত হলো। তখন তিতাস ওর বাহু ধরে টেনে ঘুরিয়ে গাল শক্ত করে চেপে ধরে বলল, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভোর। বাড়াবাড়ি হচ্ছে না, হবে। ছাড় আমাকে, তোর সঙ্গে আমি সংসার করব না। সংসার করলেন কবে? হ্যাঁ, হুমকি ধামকি আর মেরেই তো দিন পর করলেন। না স্পর্শ করতে দিয়েছেন, না কাছে টেনে নিয়েছেন। যা বললেন পুনরায় উচ্চারণ করলে কিন্তু খবর আছে। যা পারিস করে নে, এটাই ফাইনাল। আমি সংসার করব না মানে করব না। ভোর প্লিজ, আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না, নয়তো এর ফল ভুগতে হবে বলে দিলাম। ভুগতে রাজি, তবুও সত্যিটা বল, নয়তো আমি সত্যি সত্যি যা বলেছি তাই করব। তিতাস ভোরকে ছেড়ে মাথাটা নাড়ি এদিক ওদিক ঘোরালো। না, এই মেয়ে মেজাজ রাখতে দিচ্ছে না। সে রাখতে না পেরে বলেই ফেললো, মন চাচ্ছে ওই লবণের ঠোঁট জোরে কামড়ে খেয়ে ফেলে, যেন ফালতু কথাবার্তা বলতে না পারেন। খুবই জানার ইচ্ছে, তাই না? ওকে, তবে আমাকে রাগানোর জন্য শাস্তি পেতে হবে। রাজি আপনি? রাজি। এবার সে ভোরের চোখে চোখ রেখে আগুন ঝরা কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, ওকে, তবে তাই হোক। আমার মুখ খোলালেন তো ভুগতে হবেই। তাহলে মন, মস্তিষ্ক, কান সজাগ রেখে শুনুন। বিয়ের দিন আপনার এবং ভাইয়ার জন্য ফুলে সাজানো রুমে ছোট ছোট 8টা ক্যামেরা লাগানো হয়েছিল, যাতে আপনাদের অন্তরঙ্গ মুহূর্তটা ক্যামেরায় ধারণ করা যায়। এখন কথা হচ্ছে, আপনারা সেদিনই ঘনিষ্ঠ হতেন, এর গ্যারান্টি কি? ওর ব্যবস্থা করা হয়েছিল। জোসের বোতলে কড়া ডোজের মেডিসিন ব্যবহার করা হয়েছিল, যেটা রুমে ঢোকার আগে আপনাদের খাওয়ানো হতো। দুর্ভাগ্যবশত সেটা আপনি বা ভাইয়া খাওয়ার আগে অনাকাঙ্ক্ষিতভাবে আমি খেয়েছে। নাচানাচি ওই হই করে তৃষ্ণার্ত আমি বুঝিনি। ওটা ছিল কারো পাতা ফাঁদ। ঢকঢক করে পুরো বোতল খালি করে আবারও মত্ত হয়েছিলাম নাচানাচিতে। এর কিছুক্ষণ পর বুঝতে পারি আমার শরীরে নিষিদ্ধ অনুমতি জানান দিচ্ছে, আর ধীরে ধীরে সেটা আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তারপর আমি নিজের রুমে চৌপকে পানের ছিটা দিতে চাই, তখন শুনতে পাই কান্নার শব্দ। ততক্ষণে গান বাজনা থেমে নীরব চারিপাশ। ব্যাপারখানে খটকা লাগিয়ে বেরিয়ে দেখি সবাই ভাইয়ের রুমে দৌড়ে যাচ্ছে। তাদের দেখে আমি নিজেও গিয়েছিলাম। কে জানত সেখানে আমার জীবনের সবচেয়ে চমকটা অপেক্ষা করছে। তারপর ডাক্তার পরীক্ষা করে জানালো, না, ভাই আর নেই। তখন আমি চুপ করে দাঁড়িয়ে দেখছিলাম। আমার মস্তিষ্ক কাজ করছিল না, আর না ভালো মন্দের বোধ আমার মধ্যে ছিল। তবে লজ্জাজনক ব্যাপার কি জানেন? সবাই যখন আমার ভাইয়াকে নিয়ে ব্যস্ত, তখন আমার সর্বাঙ্গে বলছিল কামতাড়না। শরীর চাচ্ছিল কোনো এক নারী দেহ। নিজেকে তখন বড্ড পাগল পাগল লাগছিল আমার। হুঁশ ছিল না সে মুহূর্তে কি করা উচিত, কাকে বা জানাবো এই সমস্যার কথা। যাকে বয়সন্ধি সমস্যাগুলো শেয়ার করেছিলাম, তার নিথর দেহখানা পড়ে আছে চোখের সামনে। গোপন কথা জানানোর মানুষটা হচ্ছে আর নেই। এইটুকু বলে তিতাস থামলো। ঠোঁটের কোণে হাসি, অথচ এই মুহূর্তে তার অশ্রুসিদ্ধ চোখ থাকার কথা ছিল। ছেলেটা সত্যি খুব পাষাণ। ভোর নিশ্চুপ হয়ে বিলের টলমলে পানির দিকে তাকিয়ে আছে, সে বাকিটুকু শোনার অপেক্ষায়। আজ সে সবটা জেনেই ক্ষান্ত হবে। তিতাসও আর সময় নিল না, বলতে লাগলো একের পর এক ঘটনা। সবাই যখন ভাইকে নিয়ে ব্যস্ত, তারপর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে গেলাম। সেকেন্ড পেরিয়ে মিনিটের কাটা ঘন্টার ঘরে স্থির হলো। তবু অনর আমি। ঘন্টা পেরিয়ে যখন 1.5 ঘন্টা কাটলো, তখন পুরো শরীর হাল ছাড়তে লাগলো। ততক্ষণে শীতে কাঁপছিল আমার সর্বশরীর। মনোযোগ বিঘ্ন ঘটল, আর শরীর স্বাভাবিক হতে লাগলো। কিন্তু জ্বরের হাত থেকে ছাড় পেলাম না।
সে মুহূর্তে চট্টরকে পাত্তা না দিয়ে ছুটেছিলাম ভাইয়ার রুমে। আপনি তখন স্থির হয়ে বসেছিলেন, পরনে ছিল সাদা শাড়ি। আপনাকে ওভাবে খুব বাজে দেখায় ভোর। আমার ভালো লাগছিল না আপনাকে ওই পোশাকে দেখতে। কষ্ট হচ্ছিল, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছিল। আপনার ভাগ্য থেকে আফসোসে পড়ছিলাম আমি, কারণ আপনাকে ওভাবে কখনো দেখতে চাইনি। এর জন্য বোধ হয় আজকে এই কথাটা জেনে নিন, আমি মারা গেলেও আপনি সাদা শাড়ি পরবেন না, কখনো না, কোনো দিনও না। এটা আমার করা আদেশ। অতপর আমি দৌড়ে গিয়ে ভাইয়ের ওই মুখ পানে তাকিয়ে রইলাম। তখন ভাইয়ের গলায় কিছু আঁচড় দেখতে পেলাম, যেটা স্বাভাবিক ছিল না। পরক্ষণে ডান হাতের দিকে তাকিয়ে আমার মনে সন্দেহ হলো, কারণ ভাইয়া বাম হাতে সবকিছু করত। এমনকি সে লিখতেও বাম হাতে। যদি ডান হাতে সমস্যা ছিল না, তবুও বাম হাতেই প্রায় কাজ করত, শুধু খাওয়া ব্যতীত। তাড়াহুড়ো করবো যদি আপেল কাটতে বলি, ভাইয়া বাম হাতেই কাটত। তাহলে হাত কাটার সময় কেন ডান হাত ব্যবহার করলো? বাম হাত দিয়ে তো আর বাম হাত কাটা সম্ভব না। তবু সে খটকা অপ্রকাশিত রাখলাম। টাকার জোরে ভাইয়ের পোস্টমর্টম করাও আটকালাম। না জানি আমার ভাইয়ের কত কষ্টে মারা গেছে, এর জন্য পোস্টমর্টম করে তার কষ্ট বাড়াতে চাইছিলাম না। এরপর এক বুক কষ্ট চেপে ভাইয়াকে রেখে এলাম অন্ধকার কবরে। এর মধ্যেই কেউ ভাইয়ের রুমে তালা ঝুলিয়েছিলেন, নয়তো ওই রুম যখন তখন কেউ না কেউ দেখতে চাচ্ছিল। তখন আপনার বাবা আপনাকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। আপনি বিধবা তকমা নিয়ে ভাইয়াকে দোষী বানিয়ে চলে গেলেন। বিয়েবাড়িটি মৃত্যুপুরের মতো স্তব্ধ হয়ে গেল। বাবা আম্মুর সামনে কাঁদতে পারে না, এজন্য আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদেন। ভাইয়ের জন্য বুক ফাটা কিছু কথা বলে বুকের ফাপড় কাটান। আম্মু রাত দিন ভাইয়ের ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদেন, খাওয়া দাওয়া ছেড়ে বিলাপ করেন। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কি করব? আমি যে কান্না করতে পারি না, সহজে কান্না আসে না আমার। এরপর 2 সপ্তাহ পর আমি ভাইয়ের রুমে ঢুকেছিলাম। ছেলের রুম কেন যেন অচেনা লাগছিল। ব্যবসার গরম আর শুকনো ফুলের গন্ধে দম আটকে আসছিল। দ্রুত জানলা খুলে পর্দা সরালে রুমে আলো বাতাস ঢুকল। তৎক্ষণাৎ সকল আধার কেটে রুমে আলোকে পরিপূর্ণ হলো। তখন হঠাৎ কিছুর সঙ্গে বেঁধে পড়ে গিয়ে দেওয়াল ধরে নিজেকে বাঁচে আমি। দেওয়ালে রজনীগন্ধা আর একটা গোলাপ কস্টেপ দিয়ে আটকানো ছিল। আমার হাতে লেগে সেটা খুলে যায়, আর ছোট্ট একটা ক্যামেরা মেঝেতে ছিটকে পড়ে। সেটা তুলে চেক করে এবার আমার সন্দেহ প্রবল হয়। একে একে সময় নিয়ে পুরো রুম খুঁজতে থাকি, আর পেয়েও যায় 8টা ক্যামেরা। তারপর সুযোগ বুঝে সেগুলো খোঁজ করে দোকানের নাম জানতে পারি, যেখানে এই ধরনের ক্যামেরা বিক্রি হয়। যদিও প্রথমে দোকানদার কিছু জানাতে চাচ্ছিল না, পরে পুলিশের হুমকি দেওয়াতে কাস্টমারদের লিস্ট দেখায়। সেখানে সুস্পষ্টভাবে ক্রেতা কবে, কখন, কোন তারিখে কোন ক্যামেরা কিনেছেন তা লেখা আছে। আমি লিস্ট চেক করে থমকে যাই নাহিদের নামটা দেখে। অবুঝ মন বিশ্বাস করতে চাচ্ছিল না, এজন্য পাশের নাম্বার তুলে ডায়াল করে দেখি এটা চেনার নাহিদে। সে ভাইয়ার গায়ে হলুদের দিন রাতে ক্যামেরা নিয়েছিল। তারপর কৌশলে নাহিদকে ডেকে লোক লাগিয়ে কিডন্যাপ করে 5 দিনের দিন মনের রাগ মেটাতে বেধড়ক মেরেছিলাম। এরপর তাকে কিছু জিজ্ঞেস করতে হয়নি, আপনি সবটা বলে দিয়েছেন। তবুও কেন জানি শান্তি হচ্ছিল না আমার। আমার ভাইয়ের সঙ্গে বেইমানি করেছে। তার বউকের কলিজা এত বড়, ঠিক কলিজাখানা বের করে মেপে ইঞ্চি ইঞ্চি করে কেটে দেখেছে। ঠিক করেছে না? আপনিই বলুন। কেন এমন করছে সে? আমি কি তার কোনো ক্ষতি করেছি? আপনি নয়, আপনার নারী দেহ তাকে আকৃষ্ট করেছে। তার বাসনা ছিল আপনার সঙ্গে লিপ্ত হওয়ার, ছুঁয়ে দেখার। সত্যি বলতে ভাই আপনাকে ছুঁয়ে দেখবে এটা সে সহ্য করতে পারছিল না। মনে মনে ঈর্ষায় ফেটে পড়ছিল। মূলত এর জন্য ক্যামেরাগুলো লাগিয়েছিল, যেন আপনাদের বিশেষ মুহূর্তগুলো ভিডিও করে ভাইরাল করে আপনাদের মান সম্মান নষ্ট করতে পারে, সকলের সামনে হাসির খোরাক বানাতে পারে। সত্যি বলতে বন্ধু নামে এরা এক একটা কালছাপ, যে মিষ্টি কথায় মধু বিলিয়ে ভেতর ভেতর ক্ষতির ফোন দিয়ে আসবে। আর যেদিন আপনাকে বিয়ে করে সেদিন আপনাকে মেসেজ করে জানিয়েছিল পিয়াসকে স্পর্শ করার সুযোগ দেয়নি। তুইও সাহস করিস না তিতাস, ভোরের দেহ সর্বপ্রথম আমিও ছুঁয়ে দেখাবো। আমার বিয়ে করার বউ আপনি, যাকে আমি সাহস করে ছুঁয়ে দেখতে পারিনি। ভুল বুঝবেন ভেবে জোর অবধিও করিনি। যে নারী আমার জন্য বৈধ, তবু এখনো খারাপ নজরে দেখিনি, অথচ নাহিদ তার সম্পর্কে এসব বলছে। এরপরেও চুপ থাকবো? চুপ থাকা মানায়? আমি বাবা তো ভালো ছিল না, এর জন্য তাকে কড়া ডোজের শাস্তি দিয়েছে। তাহলে এসব কথা শাওন জানলো কিভাবে? তুই বলেছিস? কি আমার কাজ নেই? চোরকে আবার চোরের কথা বলা লাগে নাকি? সেই তো নাহিদকে ক্যামেরাগুলো নিয়ে আসতে পাঠিয়েছিল। এসবের পেছনে সেও যুক্ত। কি? আশ্চর্য হওয়ার কিছুই নেই, এখন অনেক কিছু জানার বাকি। বিয়ের দিন আপনাকে নিচে রেখে ভাইয়া যখন উপরে গিয়েছিল,
তখন নাহিদ ভাইয়ের রুমে ক্যামেরা লাগাচ্ছিল, বাকি বন্ধুরা ছাদে আড্ডা দিচ্ছিল। ওই মুহূর্তে কারোই রুমে আসার কথা ছিল না, কিন্তু ভাই এসে দেখে ফেলে। নাহিদ ঘাবড়ে যায়। থতমত খেয়ে ভাইয়া কিছু বলার আগে রুমের দরজা বাইরে থেকে আটকে দৌড়ে শাওনকে ডেকে আনে। যদি ভাইয়া তখনও বুঝেছিল না নাহিদ কি করছিল। নাহিদ হঠাৎ ভাইয়াকে দেখে ভোরকে গিয়ে ক্যামেরাটা নিচে ফেলে দিয়েছিল। তখন ভাইয়া ক্যামেরা দেখে রেখেছে, বুঝতে পারে নাহিদের উদ্দেশ্য। পরে শাওন এসে এটা ওটা বোঝাতে থাকে, বলে এটা মজা ছিল, ওগুলো নাকি সব ক্যামেরা নষ্ট, এমন নানান কথা বলে নিজেদের দোষ ঢাকতে চেষ্টাও করে। কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে ভাইয়া রেগে দুজনকে মারতে থাকে। ওরাও রেগে ভাইয়াকে বেঁধে বুকে ঘুষে মারতে থাকে। সেই সময় শাওনের ব্রেসলেটে ভাইয়ের গলায় আঁচড় লাগে, রক্তে জমে কাল ছিটে পড়ে যায়। এরপর তারা ক্লোরোফর্ম ব্যবহার করে ভাইয়াকে অজ্ঞান করে শ্বাসরোধ করে মারে। কে যেন সন্দেহ না করে তাই বাম হাত কেটে দেয়, যেন সবাই ভাবে সে সুইসাইড করেছে। পরে ভাইয়াকে ঠিকঠাক করে শুয়ে চেঁচিয়ে সবাইকে ডেকে আনে। এসব শুনে ভোর নীরবে কাঁদছে, টপ টপ করে ঝরে যাচ্ছে ওর চোখের নোনা জল। ওকে কাঁদতে দেখে তিতাস হাসলো, এক দৃষ্টিতে তাকিয়ে রইল ভোরের দিকে। এই মেয়েটা সত্যি খুব আবেগী, ডাক্তারদের এত আবেগী হলে চলে? তিতাস ভোরের হাতটা টেনে নিজের আঙ্গুলগুলো গুজে দিল ভোরের আঙ্গুলের মাঝে। এতে ভোরের কান্না আরো বেড়ে গেল। সে ভাবতেও পারেনি এসবের পিছনে কলুষিত সত্য লুকায়িত। অথচ এতদিন পিয়াসকে নিয়ে ভুল ধারণা পোষণ করেছিল। এটাও ভেবেছিল পিয়াস হয়তো কাউকে ভালোবাসে, বাসা থেকে মেনে নেয়নি বিধায় এমন পদক্ষেপ নিয়েছে। তখন তিতাস নির্লিপ্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বললেন, এসব ঘটনা আমি কার থেকে জেনেছি জানেন? নাহিদের সাথে? না, শাওন। আপনার বাবার থেকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।